ফ্রিড সেগমেন্টে এবার আপনাদের প্রশ্ন এবং মন্তব্য নিয়ে কথা বলার সময় এসেছে। প্রথম যে কমেন্টটা করেছেন লিমন ইসলাম, তিনি বলছেন কালকের ম্যাচ দেখার পর কি অস্ট্রেলিয়া তাদের সেরা একাদশ পাঠাবে কিনা তিনি সন্দেহ পোষণ করছেন। ইউ নেভার নো, আসলেই আর দুটো ম্যাচ তো বাকি আছে, তারপরে হয়তো অস্ট্রেলিয়া ডিসাইড করবে। মানে সেটা সেটা একবারে মানে এই কথাটাকে না উড়িয়ে দেওয়ার মতো না। ম্যাচ দেখার পরে না এমনিতেই অস্ট্রেলিয়া হয়তোবা ফুল স্ট্রেংথ স্কোয়াড নাও পাঠাতে পারে, এটা আমার কাছে মনে হয়। যে কারণ বাংলাদেশ অথবা কম্পারেটিভলি অস্ট্রেলিয়ার চাইতে উইকার যে অপোনেন্টগুলো আছে তারা কিন্তু সেখানে তাদের পাইপলাইনে থাকা প্লেয়ারদের কিছুটা সুযোগ দেওয়ার চেষ্টা করে, যেটা আলটিমেটলি আমরা নিউজিল্যান্ডের ক্ষেত্রে দেখলাম। তো সেটা যদি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হয় অবাক হওয়ার কিছু হবে না। মানে তিনি যে কথাটা বলেছেন, লিমন যে কথাটা বললেন, একবারে হাওয়ায় উড়িয়ে দিতে চায় না, মানে ইট ক্যান বি ডেফিনেটলি। মানে আমার কাছে মনে হয় সামনে তো এমন কোনো আইসিসি ইভেন্টও নেই, মানে টি-20 বিশ্বকাপও উপমহাদেশে হচ্ছে না, বা 50 ওভারের বিশ্বকাপও সাউথ আফ্রিকাতে হচ্ছে। খুব যে মানে এইখানে মানিয়ে নেওয়া বা প্রথমবারের মতো এসে এখানকার ওয়েদার, পিচ বা ক্রিকেটিং স্টাইলের সাথে আপনাকে অভ্যস্ত হতে হবে, সেটাও তো খুব জরুরি নয় অস্ট্রেলিয়ার জন্য। সো হয়তো বা বিকল্প থাকতে পারে। পরের কমেন্ট মোহাম্মদ মুরাদ, তিনি বলছেন আমার একটা প্রশ্ন, বাংলাদেশের ক্রিকেটকে দয়া করে বলবেন, ক্রিকেট টিমকে আপনারা রান মেনটেন করে খেলেন, এখন এসব খেলা চলে না, শুধু ডট বল আর ডট বল, টেস্ট ম্যাচ আরও ভালো, তিনি বলছেন। সরি, তিনি আসলে যেটা বোঝাতে চেয়েছেন যে যেহেতু আমাদের রেটিংয়ের একটা ব্যাপার আছে, সো অনেক বেশি ডট কিছু কিছু স্টেজে হয়তো বা একটু প্রেশারটা বাড়িয়ে দেয়। ঠিক আপনার নেক্সট অর্ডারে যে ব্যাটার আছেন বা তারপরে যারা আসবেন, ওই জায়গা থেকে বাংলাদেশের ওই বিষয়গুলোকে অন্তত মাথায় রাখা উচিত যে আমাদের এই মুহূর্তে মানে আমরা আমাদের কন্ডিশনে খেলছি, আমরা আমাদের ফুল কনফিডেন্স নিয়ে খেলা উচিত। অন্তত অপোনেন্ট যতটুকু করে তার চাইতে বেটার ক্রিকেট খেলার এবিলিটি আমরা আমাদের হোম কন্ডিশনে রাখি, এই বিলিফটা তো অন্তত রাখা উচিত। মানে ডট আদার আসপেক্টগুলো আমি বাদ দিলাম, বাট অপোনেন্টের চেয়ে একটু বেটার ক্রিকেট আমাদের খেলা উচিত এখানে। অ্যাবসলিউটলি। পরের কমেন্ট তাসিন মাহবুব, তিনি বলছেন এরকম উইকেটে খেললে নাহিদ রানাকে পিএসএল থেকে এনে খেলানো দরকারটা কি? হ্যাঁ, মানে না এক্স্যাক্টলি সেটা দরকার নাই সেটা বলবো না, বাট দরকার, কিন্তু তাকে খুব ওয়েল ব্রিফ এবং ওয়েল ট্রেন করা দরকার যে আমি স্লো উইকেটে নাহিদ রানার মানে কি স্ট্র্যাটেজি হবে, তিনি কোন স্ট্র্যাটেজিতে বোলিং করবেন। সব যদি 140-এর উপর করেন যাবেন, নাকি কিছু কিছু বল 120-এর নিচে নিয়ে আসবেন। সো ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল। মানে স্লো উইকেটে বা এই ধরনের উইকেটে যখন তিনি কনসিস্টেন্টলি তার পেস কম্প্রোমাইজ করছিলেন না, এবং তাকে আমরা দেখলাম যে তিনি কীভাবে আসলে মার খেয়েছেন। কারণ বলে আহামরি যে ক্যারিটা থাকে, একটা পেসের সঙ্গে যে ক্যারিটা পায়, ওই ক্যারিটা না থাকলে তখন হয় কি তাকে আলটিমেটলি ব্যাটার খুব প্রপারলি রিড করতে পারে এবং রিড করে তাকে অ্যাকর্ডিংলি খেলতে পারে। তো ওই জায়গাটা নাহিদ রানার জন্য কিছুটা সেটব্যাক ছিল। নাহিদ রানা পিএসএল এ এখনো অবধি মানে সবচেয়ে কম ইকোনমি রেট তার, এবং অ্যাভারেজটা বোধহয় 10 পয়েন্ট সামথিং। মানে পিএসএল এ তিনি যে ধরনের উইকেটে লাহোর করাচিতে খেলে আসলেন, তারপর হঠাৎ করে মিরপুরে খুব একটা ব্লেম করার বোধহয় আসলে সুযোগ নেই আসলে। না, তবে হয়তো নিজেও প্রস্তুত ছিলেন না আসলে। পরের কমেন্ট সঞ্জিত সরকার, তিনি বলছেন ভিউস অন শ্রীলঙ্কা অ্যান্ড বাংলাদেশ উইমেন স্কোয়াড ফর সিরিজ, দুঃখ লাগছে এতদিন পরে বাড়িতে খেলছে কিন্তু এনাফ হাইপ, ডিসকাশন এবং প্রমোশন নেই তার কাছে। এটা অনেক আগ থেকেই তো এই অবস্থা, বাট তারপরেও রিসেন্ট আমি বলবো যে নারীদের ম্যাচের এবং তাদের পারফরমেন্সের উপর বেস করে বিভিন্ন সময় আলোচনার জন্ম নিচ্ছে। সো দিন দিন যত বেটার ক্রিকেট তারা খেলবে তত বেশি তারা আলোচনায় আসবে, এবং লাইমলাইটে আসার বা হাইলাইটেড হওয়ার কিছু কিছু উপলক্ষ থাকে। ওই স্পটগুলোতে, ওই প্ল্যাটফর্মগুলোতে গিয়ে যখন কিছুটা ধামাকা দেখাবে, তখন সেখানে আরও একটু এগিয়ে আসার সুযোগ আসবে। এবং স্পেশালি ওয়ার্ল্ড অলরাউন্ডার র্যাঙ্কিং বা ওডিআই ব্যাটিং র্যাঙ্কিং বা হচ্ছে বোলিং র্যাঙ্কিং, এইসব র্যাঙ্কিং স্পটগুলোতে যখন আস্তে আস্তে সামনে আসবে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছিল, সাকিব আল হাসান বা অন্যান্য খেলোয়াড়রা যখনই কোনো রেটিংটা ভালো করতেন তখনই দলের ওভারঅল হাইপটা কিন্তু একটু বাড়তো, মানে উপলক্ষ থাকতো, কিছু কিছু আপনার টকিং পয়েন্টস তৈরি হতো। ভেরি ট্রু। আমরা আশাবাদী হব, এবং টি স্পোর্টসের পর্দায় এই সিরিজটা যদি দেখানো হয় সেক্ষেত্রে হয়তো আর একটু হাইপ, প্রমোশন, ডিসকাশন সবই হবে। পরের কমেন্ট নাজমুল রিফাত, তিনি বলছেন ডেথ ওভারে রান আটকাতে বাংলাদেশ এখনও পিছিয়ে, এই জায়গায় উন্নতির জন্য আমাদের করণীয় কি? আমরা এটা হরহামেশাই ফেস করি আসলে, আমরা নিজেরাও ডেথ ওভারে খুব বেশি রান করতে পারি না, অপরকে অনেক রান বিলিয়ে দিয়ে আসি।
হ্যাঁ, একটা ম্যাচ দিয়ে আমরা পুরোপুরি সিদ্ধান্তে আমরা পৌঁছাবো না, তবে হ্যাঁ এটা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অথবা সিরিজের ক্ষেত্রে আপনি যদি ভালো করতে চান, আপনি যদি ল্যান্ডমার্ক কোনো কিছু সেট করতে চান, দেন আপনাকে এই 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 জায়গাটা খুব একটা স্পেশালাইজ জায়গা, যে ডেথ ওভার। এখানে আপনি কেমন পারফর্ম করছেন, এখানে এসে অনেক বেশি রান লিক করছেন কিনা। সো ডেথ ওভারে আমাদের বোলারকে, ডেথ ওভারে আমাদের বোলার মোস্তাফিজ, ডেথ ওভারে আমাদের বোলার হচ্ছে তাসকিন, ডেথ ওভারে এখন আমাদের নাহিদ রানা আছে, আমাদের পাইপলাইনে আরও বেশি বোলার আছে। সো ডেথ ওভার তারা ভালোই করেন। তারপরেও আপনি যদি ভ্যারিয়েশন যত বেশি রপ্ত করবেন তত বেশি আপনি ভালো করবেন। লাস্ট ডেতে তাসকিনের নাহিদ রানার চেয়ে বেটার করার রিজন কিন্তু এটাই, ভ্যারিয়েশন। তিনি স্পিড ভ্যারিয়েশন দিয়েছেন অনেক। সো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। মুস্তাফিজ যেমন ভ্যারিয়েশনটা অনেক ভালো রপ্ত করেছেন, আইপিএল খেলেছেন, অনেক জায়গাতে তার এক্সপিরিয়েন্স বেড়েছে। সো সেগুলোকে তিনি কিন্তু ডেথ ওভারে কাজে লাগাচ্ছেন। সো বাকিরা যে অনেক বেশি রান লিক করছেন তা না। আমার কাছে মনে হয় যে ডেথ ওভারে বাংলাদেশ আস্তে আস্তে অন্য সময়ের চাইতে অনেক বেশি ভালো করছে। আমরা আশাবাদী হব যে সেই প্রোগ্রেসটা ধারাবাহিক থাকুক। সবশেষ কমেন্ট, রিয়াদ তিনি বলছেন সাধারণত প্লেয়াররা ক্যাপ্টেন্সির চাপে পড়ে ব্যাটিংয়ে খারাপ করে, কিন্তু নাজমুল শান্ত ক্যাপ্টেন্সি হারানোর পর ব্যাটিং নিয়ে স্ট্রাগল করছে, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? ক্যাপ্টেন্সি থাকা, ক্যাপ্টেন্সি না থাকার চাইতে বড় ইস্যু হচ্ছে তিনি তার আমার কাছে মনে হয় যে টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল কিছু জায়গা আছে, যেটা ব্যাটিংয়ে আপনি কালকে খেয়াল করেছেন কিনা, যে বলটা তিনি আসলে আউট হয়েছেন, তার হেড পজিশন নিয়ে কিছুটা ঝামেলা ছিল। লাস্ট মোমেন্টে তার হেড পজিশন কিন্তু তার জায়গা থেকে কিছুটা হেড পজিশন সরে গিয়েছিল বা ডাউন হয়ে গিয়েছিল। সো হেড পজিশন যখন ডাউন হয় তখন বলের দিকে যে চোখটা, সো ইউ উইল মিস দ্য বল। সো বলের দিকে চোখ রাখা, হেড পজিশন স্টিল রাখা, যেটা ক্রিকেট অ্যানালিস্ট অথবা ক্রিকেট কোচ যারা রয়েছেন তারা যেই জিনিসটা সবসময় সাজেস্ট করেন, সেই জায়গাটা থেকে আপনার ফুট পজিশন এবং বডির যে ওয়েট শিফট করবেন আপনি যখন, সেখানে আপনার হেড পজিশনটা কোন জায়গায় থাকবে। তিনি লাস্ট মোমেন্টে আপনি দেখবেন যে হেড পজিশনটা তার এই ফিক্সড জায়গা থেকে কিন্তু আলটিমেটলি সরে গিয়েছিল। হেড পজিশন সরে যাওয়া এবং বল থেকে চোখ সরে যাওয়া, তখন কিন্তু আপনি বলের লাইনটা মিস করবেন। বলটা কিন্তু তিনি স্লটে পেয়েছিলেন, বল নিচু হোক আর বল উঠুক, স্লটের বল আপনি যখন বলের লাইনে আপনি ব্যাটটা চালাবেন তখন কিন্তু বল ব্যাটে আসবে। সো দেয়ার ওয়াজ আ গ্যাপ। সিমিলার ফ্যাশনে ঠিক আগের বলটাতে তানজিদ তামিম আউট হয়েছেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় না তানজিদ তামিমের হেড পজিশন বা বলের দিকে নজরটা আরো বেশি ছিল? তার চোখ সরিয়ে নিয়েছিলেন বল থেকে। সো দুজনেই একইভাবে ডিটারমিন্ড শট খেলেছিলেন। ইয়েস, অ্যাবসলিউটলি। নেথান স্মিথ তিনি আসলে হয়তোবা তার স্ট্র্যাটেজিটা কাজে লেগেছে, তিনি হয়তোবা আমাদের স্লো উইকেট তিনি ভালো করেছেন আমাদের চেয়ে, সেটাই হতে পারে। তো দর্শক নিশ্চয়ই এই সিরিজটা উপভোগ করবেন, বাকি দুটো ম্যাচ বাংলাদেশ জিতবে এই প্রত্যাশা নিশ্চয়ই রাখবেন। এর সঙ্গে আরও যারা খেলা হচ্ছে দেখতে চোখ রাখবেন দেশের প্রথম একমাত্র স্পোর্টস চ্যানেল পি স্পোর্টসের পর্দায়। আজকের মতো বিদায় নিচ্ছি দ্য ক্রিকেট শোতে। দেখা হবে শনি সোমবার সপ্তাহে 3 দিন, সবসময় ডি স্পোর্টসের সঙ্গে থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.